সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, আইন বিভাগ ও পরিচালক, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, ঢাবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। স্বাগত জানাই এই আয়োজনে। ঢাকার একটা অশান্ত চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে চট্টগ্রামেরও। যদি বলি একেবারে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আসলে নির্বাচনের পথে আমরা হাঁটছিলাম, ঠিক তখন হঠাৎ করে মোড় ঘুরে গেল, অদ্ভুত কিছু বিষয় সামনে চলে এলো। বিশেষ করে গত 2-3 দিনের যে ঘটনা, তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারে চট্টগ্রামের যে উত্তাল পরিস্থিতি, দুটি বড় গণমাধ্যমের সামনে মানুষের যে সংঘর্ষ, যে আক্রমণ, সেই সব কিছু মিলে একটা উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যে জন্য আজকের এই নির্ধারিত সাবজেক্ট সংঘাত, সংকট, ষড়যন্ত্র, এগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে দিয়ে একটু শুরু করি। যেহেতু ছাত্রদের বিষয়টি আসছে, আমরা যে ছাত্রদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট দেখলাম, যারা বাংলাদেশে একটা ইতিহাসের অংশ, তাদের স্পিরিটটা আসলে হঠাৎ করে কেন নেতিবাচক রূপ নিল? তারা কি আসলে ভুল পথে পরিচালিত হচ্ছে? এই যে পরিস্থিতিটা তৈরি হলো, আপনি এটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। বিষয়টা হয়েছে যে 5ই আগস্ট মানে জুলাই এবং আগস্টে এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যেটার মূল যে অনুঘটকের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে ছাত্রছাত্রী। এবং আমরা শুধু ছাত্রছাত্র বলি, এখানে বিপুল সংখ্যক ছাত্রী তারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন বিষয়টা হয়েছে যে আপনার মানে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে একটা সরকার, তারা তাদের যে শাসন, তারা যেভাবে দেশ পরিচালনা করছেন, দেশের অর্থনীতির যে অবস্থা, দেশের ধরেন যে দুর্নীতি, তারপরে টাকা লুটপাট করা, তারপরে মানবাধিকার পরিস্থিতি, সব কিছু মিলে একটা বড় একটা ক্ষোভ ছিল। এবং সাথে সাথে রাষ্ট্র সংস্কারের একটা আকাঙ্ক্ষা, এটার মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন দেখতে পেয়েছি। এটা শুধুমাত্র ছাত্র এবং ছাত্রীদের না, এটা পুরো দেশবাসীর একটা আকাঙ্ক্ষা। এখন বিষয়টা হয়েছে যে আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটাও মানে অনেক কঠিন জিনিস। আবার সেইটা মানে ছাত্র জনতার অভ্যুত্থানটা করে ফেলার পরে তারপরে আপনার যে মানে ওই রাষ্ট্র সংস্কার, সেটাকে বাস্তবায়ন করা কিংবা সরকার পরিচালনা করা, এটা কিন্তু আরও কঠিন। কারণ আমরা কিন্তু এই ইতিহাসের দিকে দেখছি যে তিউনিসিয়াতে, ইরানে, মিশরে অনেক জায়গায় কিন্তু এরকম ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা কোথাও কোথাও বিপ্লব হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আপনার 6 মাস 1 বছরের বেশি কিন্তু সেটা আপনার টেকেনি। নতুন করে আরেকটা সরকার এসছে। আর আমরা তো ওই ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লবের সাথে তুলনা করাই যাবে না। ফরাসি বিপ্লব আর রুশ বিপ্লব, কারণ এইখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, আপনি তো প্রচলিত আমলাতন্ত্রে ভাঙতে পারেন নাই, প্রচলিত পুলিশ ব্যবস্থা ভাঙতে পারেন নাই। মানে আপনার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনেক বড় একটা ঘটনা, কিন্তু সেটাকে অতিরঞ্জিতভাবে অনেক জায়গায় এমনভাবে বলা হয়েছে, এটা মানে দেয়ার ইজ নো ওয়ে টু কম্পেয়ার দিস টাইপ অফ সিচুয়েশন উইথ দ্যাট অফ মানে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিংবা রুশ রেভলিউশন। ওইটা অনেক বড় ঘটনা, সারা পৃথিবীতে না, সমাজ এবং রাষ্ট্র, শুধু সমাজ এবং ইয়ে না। কারণ আপনার ফরাসি বিপ্লব যেটা ছিল, ওটা প্রথমে ফিউডালিজমকে ভেঙে ফেলেছে, রাজতন্ত্রকে উৎখাত করেছে। তারপরে তারা ওই সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পুরো ইউরোপে তারা সেই বার্তাটা ছড়িয়ে দিয়েছে। আমাদের বিপ্লব যদি তার সাথে তুলনা করে অনেক বড় কিছু না হয়, তুলনা তো করাই যাবে না। আপনি বড় জোর যেটা হতে পারে যে আমরা 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, 90 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, মানে আমাদের তো এই গত 50 বছরের মধ্যে কিংবা 55 বছরের ভিতরে আমাদের এখানে 3টা গণ অভ্যুত্থান হয়েছে, সেটার সাথে আমরা তুলনা করতে পারি। হ্যাঁ, যাই হোক, সেটা অন্য আলোচনা। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কাঙ্ক্ষিত পরিবর্তন হবার কথা ছিল ঘটনা, এবং সেটার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো রাষ্ট্র সংস্কার সহ, মানে রাষ্ট্র সংস্কার বলতে এখানে আপনার পুলিশের সংস্কার করতে হবে, আমলাতন্ত্রের সংস্কার করতে হবে, অর্থ খাতের সংস্কার করতে হবে, শিক্ষার সংস্কার করতে হবে, ইলেকশন ব্যবস্থার সংস্কার করতে হবে, এবং এই সব সংস্কার তো অনেক বড় একটা বিষয়। এবং আপনার তো মনে রাখতে হবে যে আপনি একটা অনির্বাচিত সরকার, এবং আপনার 5ই আগস্টের সময় যে পুরো দেশের সমর্থন আপনার পেছনে ছিল,
কিন্তু আজকে কিন্তু আপনি সেই সমর্থনটা দেখতে পাবেন না, কারণ আপনার প্রথম কাজ হচ্ছে সরকারি কর্মকাণ্ডকে স্থিতিশীলভাবে পরিচালনা করা। তা আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে তো মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আমি একেবারে সরাসরি একটু প্রশ্নের উত্তরে যদি চলে আসতে চাই, যে এই যে শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম গত 2-3 দিনের, সেই পরিস্থিতিকে আসলে আপনি কিভাবে দেখছেন, এটি আমার প্রশ্ন ছিল। এখন শিক্ষাঙ্গন বলতে তো আপনার সেই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপরে এখন আবার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এখন পুরো আপনি যদি পুরো বলেন তাহলে পরে এক একটার যে বাস্তবতা এক এক রকম। শেখ হাফিজুর রহমান, আমি একেবারে স্পেসিফিকভাবে ডেমরা যাত্রাবাড়ির যে ঘটনা গত 2-3 দিন নিশ্চিতভাবে আপনি দেখেছেন, যেভাবে একটি কলেজকে, মোল্লা কলেজকে যেভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, তার ভেতরে ঢুকে কম্পিউটার থেকে শুরু করে সবকিছু খালে ফেলে দেওয়া হলো, সেই কলেজের চিত্রগুলো বুঝতে পেরেছি। আমি একেবারে এই পরিস্থিতি, যে ছাত্ররা গণ অভ্যুত্থান করলো তাদের কাছ থেকে কি আমরা এগুলো প্রত্যাশা করি? তারা একজন আরেকজনকে, আরেকটা কলেজে গিয়ে তারা আক্রমণ করছে, রাত্রেবেলা তাদের হলে গিয়ে আক্রমণ করছে, এরকম নেতিবাচক একটা চিত্র কেন আসলে আমাদের দেখতে হচ্ছে? আমি আসলে ব্যক্তিগতভাবে আইনের সাথে সাথে আমি দীর্ঘদিন ক্রিমিনোলজি, ক্রিমিনাল ল নিজে পড়াই। তা আপনার ক্রিমিনোলজিতে, ক্রিমিনাল লতে আমরা একটা দেশের ভিতরে আমরা বলি ক্রাইম প্রন এরিয়া, মানে অপরাধ প্রবণ এলাকা। আপনি দেখবেন যে বস্তি এলাকা কিংবা চর এলাকা কিংবা সীমান্ত এলাকা, এই সমস্ত জায়গায় ক্রাইম প্রন। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে কলেজ, বিশ্ববিদ্যালয়, এটাকে আমি বলবো সংঘাত প্রবণ এলাকা, মানে সংঘাত প্রবণ এলাকা। কেন বলছি? যে আপনি এই যে ছাত্র, হাজার হাজার ছাত্র, তাদের মানে আপনি দেখবেন যে তাদের রক্তটা গরম, তাদের ভেতরে একটা মারদাঙ্গা একটা অ্যাটিটিউড কাজ করে, এবং সেটা সবাই এই সমস্ত জায়গাতে হয় কি, নানা কারণে সংঘাত হয়। দুটো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তাদের সংঘাত হতে পারে, কিংবা একটা ছাত্র সংগঠনের ভিতরে আন্তঃকলহ হতে পারে। শহীদুল ইসলাম বাবুলের কাছ থেকে একটু আসতে চাই এই বিষয়টা নিয়ে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, আপনার মন্তব্য জানতে চাইবো। এটা তো ভীষণ রকম অনাকাঙ্ক্ষিত, আমরা তো আসলে এটি দেখতে চাইনি। একদম অনাকাঙ্ক্ষিত। ওই যে সংস্কৃতিতে একটা কথা আছে যে ছাত্র নং অধ্যয়নং তপ, তো দুষ্টামি করে ফেসবুকে কেউ একজন লিখেছে যে ছাত্র নং মারামারি নং তপ আর কি। হ্যাঁ, তো বিষয়টা হলো এরকম, আমি দুইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি। একটা হলো পরিবেশ, পরিস্থিতি, সময়। তো সময়টা কি বা পরিবেশটা কি? ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের কোনো রাজনৈতিক শক্তি নাই, বা রাজনৈতিক দলের গভর্নমেন্ট না, বা নির্বাচিত গভর্নমেন্ট না, সঙ্গত কারণেই তাদের দুর্বলতা আছে বা দুর্বল সরকার। ধরেন এই সরকারের, ধরেন বিভিন্ন বিগত সরকার যে উইংসগুলা, রাষ্ট্রের যে উইংসগুলা, আপনি যদি পুলিশ বলেন, প্রশাসন বলেন, বা শিক্ষা প্রশাসন বলেন, বা আপনি বিচার প্রশাসন বলেন, বা দুদক বলেন, বা যাই বলেন, যেসব প্রতিষ্ঠান, হ্যাঁ, বা বিচার বিভাগ বলেন, এই প্রতিষ্ঠানগুলো একেবারে মরালি এবং মানে কি বলে অবকাঠামোগতভাবে একেবারে ডিস্ট্রয়। বাংলাদেশের পুলিশ প্রশাসন, তাদের নৈতিক শক্তি, নৈতিক মনোবল একেবারেই মানে, এবং বাহিনী হিসেবে একেবারে হয়ে গেছে, তারা মানে মিসমার হয়ে গেছে, এরকম একটা বাস্তবতার মধ্যে তারা ক্ষমতায় এসছে। তারপরে আবার তার অন্তর্বর্তী সরকার, তাদের রাজনৈতিক শক্তি নেই, সমর্থন আছে, কিন্তু সরাসরি রাজনৈতিক দলের সরকার না, যেটা হয়ে থাকলে একটা শক্ত সরকার হয় এই সরকার। তারপরে সরকারের উপদেষ্টা, তাদের কাঠামো, এর মধ্যেও নানান ধরনের দুর্বলতা আছে, নানান ধরনের বাস্তবতা আছে। তারা একাডেমিশিয়ান হিসেবে, প্রফেশনালিজম হিসেবে তারা এক এক জায়গায় ব্যক্তিগতভাবে তারকা মানুষ, ঠিক আছে, কিন্তু সরকার পরিচালনা ডিফারেন্ট। আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ডের এইসব দেশে এটা তো একটা ডিফারেন্ট ব্যাপার, মানে মানে টাফ ব্যাপার। সেই অভিজ্ঞতা ওনাদের নাই। তারপর ওনাদের যারা হ্যান্ডস, উইংস, তারা ঠিকভাবে কাজ করছে না। এর মধ্যে পতিত শক্তির এজেন্ট আছে, পতিত শক্তির একটা পরতে পরতে বিস্তার আছে, হ্যাঁ, প্রভাব আছে। তারা অসহযোগিতা করে থাকতে পারে বা করছে, অনেক ক্ষেত্রেই করছে। এটা হলো একটা দিক। আরেকটা হলো এই যে 15 বছরে তারা যে ডালপালা শেকড় গজিয়েছে সর্বব্যাপী, একেবারে টপ টু বটম, শুধুমাত্র পালিয়েছে প্রধানমন্ত্রী, তার সংসদ সদস্য, আর কিছু কতিপয় পুলিশ বাহিনী, এই তো, আর সবই তো আছে। প্রফেসর কার্জন যেটা বললেন, একেবারে আমার সোসাইটিতে আছে, আমার সমাজে আছে, আমার প্রশাসনে আছে, আমার পুলিশে আসে। তো এইগুলো তো আপনি বিদায় করতে পারেননি, হ্যাঁ, একটা সমাজ ব্যবস্থার মধ্যে এই দুর্বলতা। তারপরে আপনার বিগত দিনের পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত দাবি, এগুলোও আছে। বিগত সরকারের আমলে ডান্ডার ভয়ে বা বন্দুকের ভয়ে, মারণাস্ত্রের ভয়ে আপনি সেটা প্রকাশ করতে পারেননি। এখন যেহেতু একটা উন্মুক্ত পরিবেশ, এখন মনে করছেন যে এই ঘর পড়ার ভিতরে আলো পড়া দেওয়ার উৎকৃষ্ট সময়, এরকমও কেউ কেউ আছে। তো যে যার মতো করছে, পুলিশি অ্যাকশন নাই, প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, তো হচ্ছে। আজকে পুলিশকে এখনো, মানে পুলিশে অ্যাকশন নাই যখন আমরা বলছি, পুলিশকে এখনো সম্পূর্ণরূপে প্রস্তুত করা সম্ভব হয়নি। সেনাবাহিনী ছিল,
সেখানে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর কাজ অন্যান্য তো এটা না। নিরাপত্তা বাহিনী ছিল, মানে যে পরিস্থিতিটি, যে ভয়ঙ্কর পরিস্থিতি গত 2-3 দিন ধরে ঢাকা শহরে আমরা দেখছি, হ্যাঁ দেখছি, সেটি থামানো কেন গেল না? মানে যে যার মতো, বললাম তো কারণগুলা, সরকারের দুর্বলতা, পুলিশ বাহিনীর দুর্বলতা, তাদের প্রাতিষ্ঠানিক একটা মিসমার অবস্থা, হ্যাঁ সব মিলিয়ে, এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি, এবং এর সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে বিগত সরকার, আমি যা বললাম তাদের শক্তি সামর্থ্য, এবং আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, আমাদের 4 দিকে 3 দিকে একটা দেশ আছে, এই সরকারের প্রতি তাদের মনোভাব বা তাদের গতিবিধি বা তাদের অ্যাক্টিভিটিস আপনি খেয়াল করবেন, অনেকগুলা ইস্যু, এবং আমাদের যিনি পতিত প্রধানমন্ত্রী তিনি ওখানে বসে আছেন, তাকে আশ্রয় দেওয়া হয়েছে যখন অন্য কেউ দেয়নি, তারা সেখান থেকে কি প্রভাব বিস্তার করছে বা এরা শক্তি পাচ্ছে সেই সতর্কতা আমাদের নেই কেন? যেহেতু খুব বেশি দিন হয়নি, আমাদের অভ্যুত্থানের খুব বেশি দিন হয়নি, মানে সেই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটি সবাই জানে, রাজনৈতিক দলগুলো জানে, সরকার জানে, যারা এই অভ্যুত্থানের মূল নায়ক, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি, নাগরিক কমিটির কথা বলি, সবাই কেন সচেতন হলো না? আপনার কাছে কি মনে হয়? মানে এখানে তো রাজনৈতিক দায়ও আছে, এখানে যারা অভ্যুত্থানে ছাত্র নেতা যারা আছে তাদের দায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। এটিকে কি থামানো যেত না? যখন আমরা অনেকগুলো সংকট একসাথে দেখছি, পোশাক শ্রমিকদের সংকটটা অনেকটা এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চারপাশে আমরা ছোট ছোট এই সংকটগুলো অনেক ক্ষেত্রে তৈরি করা হয়েছে, চাপিয়ে দেওয়া সংকট। হ্যাঁ বললাম তো, নতুন সরকার, নতুন ব্যবস্থা, নতুন অভিজ্ঞতা, নতুন প্রশাসন, হ্যাঁ যারা দীর্ঘদিনের ক্ষয়ে যাওয়া প্রশাসনের মধ্য থেকে এরা দায়িত্ব গ্রহণ করছে, এদেরকে যদি আপনি স্যাবোটাইজ করেন, এদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন বা রাষ্ট্র ব্যবস্থাকে বিকল করতে চান, সেগুলোই তো হয়েছে। কিছু কিছু আছে শতপরিণোদিত, ছাত্রদের দীর্ঘদিনের ক্ষোভ দাবি দেওয়া, কিন্তু এর মধ্যে ঘরপোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া বা ঘি ঢালা, এরকম ঘটনা তো ঘটেছে। আজকে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। চট্টগ্রামে একটা নির্মম ঘটনা, একজন ইসকনের। আমরা সেই প্রসঙ্গটি নিয়ে একটু আলাদা করে আলোচনা করতে চাইব। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আসলে শিক্ষার পরিবেশ শেষ করে ফেলা হয়েছে, আমরা বিগত সময়ে এরকম অনেক কথা শুনেছি। এখন আমরা দেখছি যে ছাত্ররা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, শিক্ষাঙ্গনে হামলা করছে, তারা নিজেরা শিক্ষার পরিবেশটাও ধ্বংস হয়ে গেছে, শিক্ষার্থীদের স্কুলে কলেজে ফেরানো যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো আমরা আশা কি আসলে দেখতে পাচ্ছি? আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, এর পরপরই তো আসলে চেষ্টা করা হচ্ছিল যাতে শিক্ষার্থীরা স্কুলে কলেজে ফিরে আসে, কিন্তু সেই পরিবেশ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আপনার কাছে কি মনে হয়? এখন ধরেন যে গত 3 দশকে আমি শিক্ষাঙ্গনে শিক্ষার্থী হিসেবে, শিক্ষক হিসেবে কাজ করছি, মানে আমার যেটা মনে হয়েছে যে আমাদের এখানে লেজুর বৃত্তির যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি, মানে আদর্শিক রাজনীতি হলে আমার কোনো আপত্তি নাই। আদর্শিক রাজনীতি হতে পারে, শিক্ষক রাজনীতি হতে পারে, ছাত্র রাজনীতি হতে পারে। আপনি দেখেছেন শিক্ষকদের যে আদর্শিক রাজনীতি 60-এর দশকে, 70-এর দশকে, এবং তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য, একটা কল্যাণ রাষ্ট্র করার জন্য, এবং সেটার জন্য আপনি দেখবেন 1971 সালের 14ই ডিসেম্বর মানে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তার ভিতরে সবচেয়ে বেশি ছিলেন শিক্ষক। হ্যাঁ, তো এখানে হয়েছে যে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির যে মূল কাজ শিক্ষা এবং গবেষণা দুটোকেই ক্ষতিগ্রস্ত করেছে, এবং সেটার জন্য দায়টা আমাদের সামষ্টিক। কারণ এখানে সবগুলো মানে বড় রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠন আছে, হ্যাঁ, এবং তারা কখন কি করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই ছাত্র সংগঠনগুলো শুধুই খারাপ কাজ করেছে সেটা না, তাদের অনেক ইতিবাচক কাজও আছে, এবং তাদের কন্ট্রোলটা আবার তাদের যে মাদার অর্গানাইজেশন তাদের কাছে। এখন এই জায়গাটাতে আমাদের একটা মতৈক্য দরকার ছিল। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেইটা না, তবে ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 10 বছরে আমি অসংখ্যবার বলেছি যে সরকার উন্নয়ন করছে, মানে গত সরকার যেটা বলতো যে তারা অনেক উন্নয়ন করেছে, যে পদ্মা সেতু হয়েছে, তারপরে আপনার এই বড় বড় অনেক অবকাঠামো হয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্প, কিন্তু আমি বলতাম যে আপনার শিক্ষার বিষয়ে আপনি সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছেন, মানের উপরে গুরুত্ব দেন নাই। হ্যাঁ, এবং আপনার এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বিশ্বমানের করার জন্য আপনার কিন্তু পলিসি নাই, আপনার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনও নাই। হ্যাঁ, এইটার সাথে যেটা হয়েছে যে আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, মানে আমার যেটা মনে হয়েছে যে এইটার অভ্যুত্থানের পরপরই ছাত্রদের উচিত ছিল পড়াশোনায় ফিরে যাওয়া, এবং যারাই ছাত্র জনতার অভ্যুত্থানটা করেছে, যারা নেতৃত্বে ছিল, তাদের অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে তো যাওয়া ঠিকই হয় নাই, এবং তারা কোন যোগ্যতায় কিভাবে
হয়তোবা আপনি বলতে পারেন ঠিক আছে তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন নাই তুললাম, কিন্তু আপনার একটা মন্ত্রণালয় চালানোর জন্য যে অভিজ্ঞতা দরকার, মানে একটা লোকের তো একটা ধারাবাহিক একটা অভিজ্ঞতা সঞ্চয় দরকার হয়। আপনি প্রথমে একটা ছোট প্রতিষ্ঠান চালালেন, তারপর একটা রাজনৈতিক সংগঠন চালালেন, আরো বড় প্রতিষ্ঠান চালালেন। গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টুকু মানুষের আস্থার জায়গা ছিল, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা যেটি বলা হচ্ছিল, সেই পরিস্থিতি কি ছিল যে বিভিন্ন পর্যায়ে আসলে সেভাবে তদারকি করে এবং ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি পেয়ে, এটি কিন্তু তখন সব থেকে না 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 সেটা কিন্তু তখনই অনেকেই দ্বিমত পোষণ করেছে। এবং আপনি দেখেন যে আজকে কি অবস্থা, যে আপনি সরকারের পররাষ্ট্র নীতি বিষয় থেকে সব পলিসিগত ডিসিশন এই 25-26 বছর বয়সের কয়েকটা বাচ্চা ছেলে তারা বলছে। আমি তাদের খাটো করছি না, কারণ একটা আপনি কোনো বিষয়ে পলিসি এক্সপার্ট হতে, সেটা ফরেন পলিসি হোক, এডুকেশন পলিসি হোক, মানে আইন বিষয়ক হোক, এটা বছরের পর বছর 20, 25, 30 বছর প্রয়োজন হয়। আর আপনি এই বয়সের একটা ছেলে যদি রাষ্ট্রের সমস্ত পলিসি বিষয় তারা যদি বলে যে অভিজ্ঞতা সঞ্চয় করার প্রয়োজন ছিল, সেই অভিজ্ঞতা ছাড়া এই সব অবস্থানে থাকার জন্য আমি এই আপনার প্রশ্ন শেষ করে দেই এই জায়গাতে, আমি একটু শেষ করে দেই যে প্রথমত আমার যেটা মনে হয়েছে তাদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত ছিল এবং তারা নিজেরা আগামী 10 বছর নানা রকম প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদেরকে প্রস্তুত করতেন। পরবর্তীতে আমরা তাদের রাষ্ট্র পরিচালনায় আমরাই তাদের সমর্থন দিতাম। দ্বিতীয়ত হয়েছে যে আপনার ওই গণ অভ্যুত্থানের পরে একটা ট্রেন্ড শুরু হয়েছিল মব ভায়োলেন্স, মানে স্টুডেন্ট ভায়োলেন্স করে মব দিয়ে আপনি কি করলেন, সচিব পদত্যাগ করালেন, শিক্ষক পদত্যাগ করালেন, বিচারপতি পদত্যাগ করালেন এবং শেষ পর্যন্ত আপনার সাহস এত বেড়ে গেল আপনি রাষ্ট্রপতি, আপনার ওই প্রশ্নটা এসছে যে রাষ্ট্রপতিটা আগের স্বৈরাচারী সরকারের নিয়োগ, কিন্তু রাষ্ট্রপতিকে এখন সরিয়ে দিলে আরও বড় শাসনতান্ত্রিক শূন্যতা হবে। হ্যাঁ, সেটার জন্য কিন্তু বিএনপির তরফ থেকে খুব মানে পরিপক্ক এবং খুব শক্তিশালী একটা অবস্থান নেওয়া হয়েছে এবং তারপরে দেখলেন যে ছাত্ররা পিছিয়ে গেছে এবং তারপরে ওই ভায়োলেন্সটা কমেছে। কিন্তু আপনি দেখেন যে সেই যে ছাত্ররা মনে করেছে যে আপনার সচিবালয় ঘেরাও করে তারা অটো পাস নিয়েছে এবং অটো পাসের বিষয় কিন্তু সব মহলে প্রচণ্ডভাবে সমালোচিত হয়েছে এবং যখন সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা ফেল করেছে তখন তারা গিয়ে ঢুকে বলেছে যে আমরা কেন ফেল করলাম, আমাদের পাস করিয়ে দাও। তাহলে পরে পড়াশোনার তো কোনো দরকার নাই, আপনি পড়াশোনার কোনো দরকার নেই, পড়াশোনা ছাড়া আপনি উপদেষ্টা হতে পারেন, পড়াশোনা ছাড়া আপনি সচিব নিয়োগ করতে পারেন, পড়াশোনা ছাড়া আপনি পুলিশ সরিয়ে দিতে পারেন, পড়াশোনা ছাড়া আপনি বিচারপতি অপসারণ করিয়ে দিতে পারেন। এই যে একটা ধরেন যে মানে সেন্স অফ অ্যানার্কি, এবং আপনি দেখেন যে সেটা কোথায় গিয়ে পৌঁছেছে। আমি কালকে যখন টেলিভিশনে দেখলাম যে একটা কলেজ আর 2টা কলেজে আপনার সংঘর্ষ হয়েছে, আপনি সেখানে কিছু মারামারি হতে পারে, ভাঙচুর হতে পারে, 50 থেকে 70 কোটি টাকার জিনিস লুট করে নিয়ে গেছে। আপনি গণ অভ্যুত্থান হয়েছে, মানে এইটা তো আমরা সবাই খুব খুশি যে এত বড় একটা গণ অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু গণভবনে যেটা হলো সেই অসভ্যতা কেন হলো সেটি হচ্ছে প্রশ্ন। সেই অসভ্যতার মূল্য আপনাকে দিতে হবে না? জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ধরা হয় বিএনপিকে। সেখানে অংশীজন যারা, বিএনপি একটি অংশীজনদের মধ্যে বিভক্তির কথা বারবার চলে আসছে। এই যে সংকটগুলো আসবে, যে কথাটি আমি আগেও বলছিলাম, সংকট আসবে, এখন যে সংকটটা আমরা দেখলাম, সামনে আরও অন্যরকম একটা সংকট আসতে পারে। সেখানে অংশীজনদের মধ্যে যে বিভক্তির কথা সবাই বলছে, সেটি কি কারণ যে এই সংকটগুলোর সমাধান করা যাচ্ছে না, সামলানো যাচ্ছে না? আপনার কাছে কি মনে হয় যদি সবাই স্টেক হোল্ডারগুলো একসাথে থাকতো তাহলে সেটি প্রতিরোধ করা সম্ভব হতো কিনা? না, কালকে একটা খুব ভালো উদ্যোগ আমি দেখেছি। নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন যারা, তারা সব ঐক্যবদ্ধভাবে একটা সপ্তাহ কর্মসূচি, শিক্ষা এই সপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠন। আমি বিশ্বাস করি তাদের এই স্টেটমেন্ট বা অবস্থানের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রফেসর কার্জনের সাথে অনেক বিষয়ে তাদের সঙ্গে কি আপনারা কোনোভাবে যুক্ত থাকছেন বা সহযোগিতা করছেন? নিশ্চয়ই। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ কি? আমাদের কাজ ঐক্য, সংহতি, শান্তি এগুলো বজায় রাখা, এবং সেই বিষয়গুলো বারবার বলা হচ্ছে। হ্যাঁ, তো প্রবলেম যেটা হচ্ছে, এই অভ্যুত্থানে নেতৃত্ব দান যারা দিয়েছে, তারা যখন সরকারের অংশ হয়ে গিয়েছে বা কেউ কেউ এখন ভিন্নভাবে চিন্তা করছে যে এলজিডি মন্ত্রণালয় লাগবে, প্রশাসনিক পরিবর্তন তাদের লাগবে, মন্ত্রণালয় তাদের লাগছে, বা নির্বাচনের কথা বললেই বলা হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য একটা ব্যবস্থাকে পরিবর্তন করা একটা ব্যবস্থা, বা বিএনপি এত তাড়াহুড়া কেন, হ্যাঁ, বিএনপি এত অস্থির কেন নির্বাচনের জন্যে? বিএনপি অস্থির না। এই যে সিনারিওগুলো, সিচুয়েশনগুলো ঘটছে, কেন ঘটছে? আপনার দুর্বলতার কারণে।
এই দুর্বলতা আপনি যতদিন সময় ক্ষেপণ করবে ততদিন এই ধরনের ডালপালা কনস্পিরেসি এবং এই দুর্বলতার ফাঁকফোকর দিয়ে নানান ধরনের ঘটনা ঘটবে এবং সেটা বড় আকারেও ঘটতে পারবে। যেই কারণেই বলা হচ্ছে যে অতি দ্রুত মানে মৌলিক যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সেই সংস্কারগুলো করে আপনি নির্বাচনের একটা গাইডলাইন যদি তৈরি না করেন তাহলে কনস্পিরেসি ষড়যন্ত্র বিশৃঙ্খলা এগুলো বাড়তে থাকবে এবং সেগুলো কিন্তু প্রমাণিত হচ্ছে। আপনি দেখেন ওই যে উনি যে প্রফেসর কার্জন যেটা বললেন যে ছাত্ররা এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, কখনো কখনো রাজনৈতিক দলকেও তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। যদিও আমরা দীর্ঘ 15 বছর 17 বছর ব্যাপী এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যৌবন জীবনের একটা মূল্যবান অংশ আমরা ব্যয় করেছি। অনেকে তো পঙ্গু হয়ে গেছে, গুম হয়ে গেছে, নাই হয়ে গেছে। তারপরেও আমরা ছাত্রদেরকে সামনে রাখছি যে তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের ফিনিশিংটা করেছে, গোলটা দিয়েছে। হ্যাঁ, এখন গোলটা দিয়েছে বলে আপনি আপনার বয়স, বাস্তবতা, অভিজ্ঞতা এগুলো বাদ দিয়ে আপনি যখন সরকার পরিচালনায় অংশগ্রহণ করবেন না, বিশৃঙ্খলা কিন্তু তখন হতে পারে। এই আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। আপনাকে আমরা কিং মেকার হিসেবে রাখতে চাই। হ্যাঁ, আপনি যদি ওই কিংস পার্টির চিন্তা করেন তাহলে কিন্তু বিষয়টা দুর্ভাগ্যজনক। দর্শক আছেন, আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। কে আছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, রেশমা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আমার। জি, ওনার আপনি কাছে বলবেন প্রশ্নটা। আমরা বিগত কয়েকদিন খুব উত্তল একটি ঢাকা দেখেছি। আমার প্রশ্ন হলো, এক কলেজ যখন আরেক কলেজকে আক্রমণ করতে গেল, রাস্তা দিয়েই তো তারা গিয়েছে, তাহলে স্যার আপনার কাছে প্রশ্ন হলো যে তারা যখন রাস্তা দিয়ে গেল তখন প্রশাসন কি দেখে নাই? তখন কি সরকারের কাছে এই কথাটুকু পৌঁছায় নাই? তাহলে তারা আক্রমণ করার পরে আবার অন্য দল এসে এই কলেজে আক্রমণটা করলো, এখন কি শিক্ষকরা তাদেরকে লেলিয়ে দিয়েছে কিনা যে আমাদের কলেজ ভেঙেছে, তোমরা যাও ওই কলেজ ভেঙে দিয়ে আসো? এটাকে আমরা একটু বলতেই পারি। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছি। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। আমার প্রশ্ন হলো, ছাত্ররা যেসব দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন, এই দাবি দেওয়াগুলো তো বিগত দিনেও আমরা শুনে আসছি বা করছেন, নির্বাচন স্বচ্ছতায় নানান বিষয় করে আসছে, কিন্তু তাদের এই বিষয়গুলো সরকার বা ছাত্র সময় না করে কেন আমলে নিল না? আমলে না নেওয়ার কারণে কিন্তু এই ধরনের সংঘর্ষ হচ্ছে বলে কি আলোচকরা মনে করেন? দ্বিতীয় কথা হলো, আলোচকরা প্রায় বলে থাকে নির্বাচন দেন। একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, নির্বাচিত সরকার হয়, তাহলে মনে করেন এই নির্বাচনের পর ওই রাজনৈতিক দল এই সহিংসতা রোধ করতে পারবে বলে কি আপনারা মনে করেন? জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে দ্বিতীয় যে দর্শক আমাদের সঙ্গে ছিলেন খসরু, তিনি বলেছেন এই যে দাবি দেওয়া, নানা ধরনের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি, নির্বাচিত সরকার যখন আসবে, অর্থাৎ ইলেকশন পরবর্তী সময়ের কথা বলছেন, তিনারা কি আসলে এই সময় যে সংকটগুলো তৈরি হচ্ছে বা এই ধরনের সংকট যেগুলো আসলে তৈরি হচ্ছে সেটি কি তারা দূর করতে পারবে কিনা? না, সব দূর হয়ে যাবে সেটা আমি বলছি না আমাদের মতো দেশে। হ্যাঁ, তবে এটা ঠিক যে রাজনৈতিক সরকার শক্তিশালী সরকার হয়, তাদের জনগণের ম্যান্ডেট থাকে, তাদের পিছনে একটা রাজনৈতিক দল থাকে, তার লক্ষ লক্ষ কর্মী থাকে, তারা সজাগ থাকতে পারে। হ্যাঁ, এবং তাদের ভিতটা মজবুত হয় এবং অনেক সমস্যা তখনই সমাধান হয়ে যায় এবং মানুষ জানে যে আমাদের সরকার, নির্বাচিত সরকার, যদি সত্যিকারের ভোটের মধ্য দিয়ে হয়ে যায়। তখন আর কি সেই সংকটগুলো আসলে সেভাবে না, সংকট তো আছেই, সংকট আছে, সংকট থাকবে, দাবি দেওয়া থাকবে, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো হতে হবে। আপনি সহিংস হয়ে যাবেন, আপনি রুলস ব্রেক করে ফেলবেন, আপনি সংঘাতে জড়িয়ে পড়বেন, আপনি রক্তপাত করবেন কোনো দাবি দেওয়া নিয়ে, প্রত্যেকটা দাবি দেওয়ার একটা পথ আছে, পন্থা আছে। তো আপনি সেটাকে জনগণ আসলে বুঝে যায় যখন নির্বাচিত সরকার আসে, জনগণকে সেটি বুঝে যায় যে এখন নির্বাচিত সরকার আছে, আমরা সব ধরনের দাবি দেওয়া নিয়ে আসলে মাঠে নামতে পারবো না, বা এখানে পক্ষ বিপক্ষ এরকম বিষয়গুলো আছে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা বললাম, আমি যেটা বললাম, তাদের অনেক দুর্বল সরকার হয়, এরা নানান ধরনের এদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। আর দলীয় সরকার, রাজনৈতিক সরকার দীর্ঘদিনের পোর খাওয়া অনেক মানুষ, যারা মানুষের সাথে তাদের কানেকশন থাকে, নার্ভ থাকে, তারা মানুষের ভাষা বুঝে মানুষের কাছে যেতে পারে, ভূমিকা পালন করতে পারে। আর এই ধরনের গভর্নমেন্টের ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক সরকারের গণভিত্তি থাকে বা গণসম্পৃক্ততা থাকে, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টে সেটা থাকে না। এমনও হতে পারে যে কোনো একটা পরিবেশ তৈরি হলে একটা রাজনৈতিক নেতৃত্ব যদি থাকে, তারা ঘটনাস্থলে চলে যেতে পারে এবং পরিস্থিতি কুল করতে পারে, ভূমিকা রাখতে পারে। এইসব ক্ষেত্রে সেটা আমরা দেখছি না। জি, অসংখ্য ধন্যবাদ। এইসব ক্ষেত্রে এটা আমরা দেখছি না। সেটা হলো রহমান কার্জন। আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন রেশমা, তিনি বলছিলেন যে আসলে শিক্ষকদের ভূমিকাটা এখানে কি ছিল। আমাদের ছাত্ররা এক কলেজে, ছাত্ররা আরেক কলেজে আক্রমণ করতে যাচ্ছে, সেখানে শিক্ষকদেরা এরকম ভূমিকা ছিল কিনা? কেননা আমরা কয়েকটা দুই একটি কলেজের আমরা প্রধান শিক্ষকদের
যে বক্তব্য সেগুলো আমরা আসলে শুনতে পেয়েছি, তারা স্টুডেন্টদের কিভাবে আসলে এইসব ব্যাপারে উৎসাহিত করছিল। শিক্ষকদের ভূমিকাটা আসলে কি হয়েছে এবং কি হওয়া উচিত ছিল আপনার কাছে কি মনে হয়? আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। আমি একটু বাউল ভাইয়ের সাথে মানে সাপ্লিমেন্ট করি যে একটা রাজনৈতিক সরকারের মানে সুবিধাটা কি, যে একটা রাজনৈতিক সরকার বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা বিএনপি তাদের কিন্তু এই রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, পেশাজীবী সংগঠন আছে। এখন হয় কি যে আপনার একটা সংকট হলে এরা কিন্তু ওই মানে এদের যে সাংগঠনিক কাঠামো, ওই কাঠামোর মধ্য দিয়ে একটা কিন্তু মেসেজ পেয়ে যায়, কাজ করতে পারে। এখন এই বিষয়টাকে আপনি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন, নেতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। যে ঠিক আছে অমুক অমুক কলেজে সংঘর্ষটা হয়েছে, অমুক কলেজে সরকারি ছাত্র সংগঠন আছে, এখন তারা একটা কাজ করতে পারে যে ঠিক আছে এটা সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, কিংবা কোনো কিছু হলে যেহেতু সরকার বিরোধী হয়ে যায়, সরকারের বদনাম হয়, সুতরাং এদেরকে পিটিয়ে আমরা ঠান্ডা করে দেবো। এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ওই যে আপনার সরকারি ছাত্র সংগঠন তারা কিন্তু এই যে যারা আন্দোলন করছে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ধরেন যে সেই সমাধানে তারা যেতে পারে। এইটা কিন্তু রাজনৈতিক সরকারের যে সুবিধাটা আছে এটা কিন্তু আর কারো নাই। এবং এবার আপনার প্রশ্নের মানে আমাদের যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তিনি দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে প্রশাসনের কাছে কোনো তথ্য আছে, তথ্য কি ছিল না, কারণ আপনার এরকম একটা সময় পেয়েছে, দীর্ঘ একটা সময় পেয়েছে তারা মানে এই ঘটনাটা ঘটার পরে মাইকে আপনার নাকি এটা তারা প্রচার করেছে, প্রচার করে যে এই কলেজের সাথে এই কলেজের সংঘর্ষ হবে। এখন আপনি দেখেন যে 5ই আগস্টের পরে কিন্তু পুলিশ পুরোপুরি সক্রিয় হয়নি, এবং আমরা যে তথ্যটা পাচ্ছি কয়েকশো পুলিশ মারা গিয়েছে, 400 থানা লুট হয়েছে, কয়েক হাজার অস্ত্র লুট হয়েছে, এই সমস্ত বিষয়ে মানে অস্ত্র 80% রিকভার করা গেছে। কিন্তু থানা লুট হয়েছে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু থানা লুট হয় নাই, হ্যাঁ, এবং থানাতে যে মামলার নথি থাকে সেটা নষ্ট করা হয়েছে, এবং আপনি পুলিশ হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে কিন্তু মামলা করা হয় নাই। সুতরাং আপনি এই পুলিশ, এবং আপনি দেখবেন যে এখন আমরা যে পুলিশের কথা বলি এটা কিন্তু খুবই স্পেশালাইজড। আমি যেহেতু এই বিষয়ে কাজ করি, আপনি দেখেন বাংলাদেশের ভিতরে আপনি থানা পুলিশ পাবেন, হাইওয়ে পুলিশ পাবেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাবেন, রায়ট পুলিশ পাবেন, ওয়াটার পুলিশ পাবেন, রেলওয়ে পুলিশ পাবেন, ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশ পাবেন, দাঙ্গা পুলিশ পাবেন, তার ভিতরে 3টা গোয়েন্দা সংস্থা আছে, সিআইডি, ডিবি, এসবি। তো এই যে একটা বিশেষায়িত একটা বাহিনী, হ্যাঁ, এইটা কিন্তু কাজ করলে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা খুব সহজ, কিন্তু সেটা তো কাজ করছে না। হ্যাঁ, তারপরে সম্প্রতি আপনি এই আপনার আইজিপি সরিয়ে দেওয়ার পরে আইজিপি এবং ডিএমপি কমিশনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সম্ভবত, হ্যাঁ, এবং সেইটা নিয়ে পুলিশের তরফ থেকে একটা প্রতিক্রিয়া আছে, এবং তাদের কারো কারো বলছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা তো খুব খারাপ, খুব নাজুক, আমরা যখন কিছুটা রিকভার করছি তখনই আর একটা নিয়োগ এখানে দেয়া হলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে যারা মানে রেগুলার কাজ করছেন, হ্যাঁ, তাদের মধ্য থেকে এবং যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, হ্যাঁ, অনেক মেধাবী অফিসার, হ্যাঁ, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদেরকে কাজে লাগালে বরং এই জিনিসটা তারা করতে পারে। আর নাম্বার 2 হচ্ছে শিক্ষকদের যে বিষয়টা। এখন শিক্ষকদের বিষয়টা আপনি মানে প্রত্যেকটা প্রফেশনে, সেটা শিক্ষক হোক, সেটা চিকিৎসক হোক, সেটা পুলিশ হোক, সেটা রাজনীতিবিদ হোক, কিছু খারাপ লোক তো আপনি পাবেন, হ্যাঁ, কিছু 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 হয়তো বা খারাপ দৃষ্টান্ত আপনি পাবেন। হ্যাঁ, আবার আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখি যে আপনার অনেক কিছু কিছু শিক্ষক তার মানে উপাচার্য হওয়ার জন্য মানে ছাত্র সংগঠনকে ব্যবহার করেন, এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে উপাচার্য যে দুর্নীতি, মানে সেইটার কারণে কিন্তু শিক্ষকদের ভাবমূর্তিটা প্রশ্নবিদ্ধ হয়। হ্যাঁ, কিন্তু আবার এটাও ঠিক যে আপনার 95 to 98% যে শিক্ষক তারা কিন্তু সততার সাথে নিষ্ঠার সাথে কাজগুলো করেন, এবং যখনই আপনার যে কোনো পেশায় অল্প কিছু লোক তারা কোনো খারাপ কাজ করে, মনে করা হয় যে পুরো পেশার লোকই বোধহয় খারাপ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামের যে পরিস্থিতি, আপনি জানেন যে একজন আইনজীবী আজ সংঘর্ষে মারা গেছে, তাকে যখন আদালত থেকে কারাগারে পাঠানো হয় তখন একটা অন্যরকম পরিস্থিতি সেখানে তৈরি হয়, সেটিতে বাধা দেওয়া হয়, এবং সেই যে পরিস্থিতি সেখানে আইনজীবী একজন নিহত হয়, সেটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতর বাইরে ইন্ধন থাকতে পারে। আরও দুজন উপদেষ্টা সেটা নিয়ে কথা বলেছেন, তারাও একই বিষয় নিয়ে আসলে বলার চেষ্টা করেছেন যে দেশে যে অস্থির পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে সেগুলোর পেছনে ভেতর বাইরের ষড়যন্ত্রগুলো আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? এটা বললেই তো হচ্ছে না, এটা বলে খালাস পাওয়ার সুযোগ নাই।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসন, আইজিপি থেকে শুরু করে তাদের একেবারে ট্রিমেন্ডাস ব্যর্থতা আমরা দেখছি অনেক দিন যাবৎ। ওনারা কি ভার বহন করতে পারছেন কিনা আমি জানি না। যতই পুলিশের দুর্বলতা থাকুক, পুলিশ তো আছে, হাজার হাজার পুলিশ, সবাই তো আর ফ্যাসিস্টের পেতাত্তা না। আমি জানি না তারা কী কারণে এই দায়িত্ব পালন করতে পারছেন না। ষড়যন্ত্র আছে, অবশ্যই আছে। অনেকেই আমাদের এই অর্জনকে নস্যাৎ করতে চায়, অনেককে আমাদেরকে ব্যর্থ করতে চায়, হ্যাঁ, দেশে এবং বিদেশে, এটা সত্য। এবং তাদের ভূমিকা আমরা দেখছি, কোথাও কোথাও খুব ন্যাক্কারজনক ভূমিকা, যে বাংলাদেশকে কিভাবে আনস্টেবল করা যায়, বাংলাদেশকে কিভাবে ব্যর্থ রাষ্ট্র করা যায়, বা তাদের মন মতো আবার পরিচালনা করা যায়, যেটা বিগত দিনে তারা করেছে একেবারে উঠতে বসতে। তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, মোহভঙ্গ হয়েছে। সেই জন্যে এখানে ধর্মের নামে উস্কানি তৈরি করা হচ্ছে এবং দেশের বাইরে থেকেও করা হচ্ছে, এটা পরিষ্কার। এই যে ইসকনের নামে, বা এই যে চিন্ময় কৃষ্ণ মজুমদার যার কথা বললেন, বলা হয় যে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। কি বহিষ্কার করা হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটানো হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সময় তার ইউনিফর্ম পরারত অবস্থায় একজন আইনজীবী তাকে ধরে নিয়ে গলা কেটে, এর পিছনে নিশ্চয়ই একটা মানে সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। বাংলাদেশকে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করতে চায়। এটা কিন্তু দিনে দিনে, এবং এদের বিগত কয়েকদিনের তৎপরতা আমরা দেখছি সরকারের দুর্বলতার কারণে, বা রাজনৈতিক শক্তির এই যে নিজেদের মধ্যে, বা আন্দোলনকারী যে শক্তি ছাত্র সমাজ বলেন, তাদের অনৈক্যের কারণে কিন্তু এই সুযোগটা তারা গ্রহণ করছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার, আপনাকে মনে রাখতে হবে। একটি জাতি রাষ্ট্র হিসেবে আমাদের অর্জন, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বকীয়তা, এটা কিন্তু প্রশ্নের মুখে। এবং একটা গোষ্ঠী, চিহ্নিত গোষ্ঠী, একটা ধর্মের নামে, ইসকন মূলত কোনো ধর্মীয় সংগঠন, আপনারা সবভাবে এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন, আপনারা এই সরকারের একটি অংশীজন, তাহলে সেই দায়টা তো আসলে কোনোভাবে আপনাদের উপরও গিয়ে পড়ে। আপনারা কেন তাহলে তাদেরকে সেই সহযোগিতা করতে পারছেন না? আমরা তো সহযোগিতা করতে চাই, করছি। সব বিএনপি তার সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করে নাই, বা সরকারকে ডিজনও করে নাই। বিএনপির কাজ কি এখন? বিএনপি কি এই দাঙ্গা মোকাবেলা করবার জন্য দলীয় কর্মী বাহিনী তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবে? তাহলে তো অন্যরকমের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। এখানে আপনার বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সংহতি প্রকাশও একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা গতকাল ছাত্র সমাজরা সবাই মিলে করেছে। এটা খুব ভালো উদ্যোগ, এবং আমি বিশ্বাস করি তাদের এই উদ্যোগের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশটা কিছুটা হলেও উন্নতি হবে। আর এই যে ইসকনের নামে বা ধর্মীয় দাঙ্গা সৃষ্টির যে পায়তারা চলছে, এটা কিন্তু চাপিয়ে দেওয়া একটা পায়তারা, এটা মনে রাখতে হবে আপনাকে। এবং এর পিছনে সুদূর প্রসারী চক্রান্ত এবং ইন্ধন আছে, এবং তাদের যে এই অধ্যত্ব এবং এই নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতার পরে আমি বাংলাদেশের মানুষকে বিনয় অনুরোধ করব, আপনারা এই উস্কানিতে পা দেবেন না। এবং আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, অবশ্যই উস্কানি দেওয়া হচ্ছে, যে সম্প্রদায়গত সংঘাত যাতে এখানে তৈরি করা যায়। এবং এই ধরনের ন্যারেটিভ আগেও বর্ণনা করা হয়েছে, না থাকার পরেও দেশে এবং বিদেশে নানানভাবে। এটাকে কেন্দ্র করে ভারত কিন্তু একটি বিবৃতিও দিয়েছে। হ্যাঁ, তারা তো বিবৃতি আগেই দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুধু তাই না, এর আগেও তো তারা বলেছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে মারাত্মক নির্যাতন হয়েছে, কি হয়েছে, অথচ আমরা এখানে দেখেছি বাস্তব অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের বাড়িতে বাড়িতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে 10 লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগের পতন হইলে এক রাতে। আপনারা কি বাস্তবতা কি তাই হয়েছে? বরং 3 দিন বাংলাদেশ সরকার শূন্য। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি পরিমাণ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, বা আলেম ওলামা বলেন, যাই বলেন, তারা কিন্তু মন্দির পাহারা দিয়েছে, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছে। এরকম নজিরও আছে। 10 লক্ষ লোক তো 100 লোকও ঘটনা ঘটেছে কিনা, এটা দুর্ভাগ্যজনক। এই বিষয়ে আমি বলছি যে দল, মত এবং সরকার সকলে এই বিষয়গুলো ঐক্যমত্য পোষণ করতে হবে এবং একসাথে এর মধ্যে আওয়াজ তুলতে হবে। জি, ধন্যবাদ। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এটি যে শুধু ভারত বিবৃতি দিয়েছে তা নয়, এটিকে কেন্দ্র করে ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করে, সেটি নিয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ সেটি নিয়ে আসলে মন্তব্য করেছেন। বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সেটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবেও এই পরিস্থিতিগুলোর দ্বারা বাংলাদেশকে এখন বোঝানো হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কোন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এটিকে আসলে কিভাবে দেখছেন আপনি? আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়ে নেই, যদি সময় থাকে আরেকটা সংখ্যালঘুর যে শনাক্ত ধরবেন, প্রথম প্রশ্নের উত্তরটাই দেই। যে দেখেন, বাংলাদেশে গত 1-2 বছর ধরে যে রাজনীতিটা চলছে, 1-2 বছর না, আরও এইটা আপনি জিও পলিটিক্স ছাড়া বুঝতে পারবেন না। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে ইতিমধ্যে বঙ্গোপসাগর সহ মানে এই জায়গাটা কিন্তু খুব ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। এবং আপনি জানবেন যে ইতিমধ্যে আপনার মিয়ানমারের কুকি চীন, মানে চীন প্রদেশ যেটা,
ওইটা মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন এইটা নিয়ে একটা ক্রিশ্চিয়ান স্টেট করার জন্য, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বার্মা অ্যাক্ট পাস করেছে বেশ আগে। আবার আপনি দেখবেন আর একটা প্রতিবেশী রাষ্ট্রের তরফ থেকে মানে ধর্মীয় রাষ্ট্র করার বাংলাদেশের যে ম্যাপ সেটাকে মানে আপনার ভেঙে তারা কিন্তু আরও রাষ্ট্র করতে চাচ্ছেন, হ্যাঁ। এবং এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের এই অংশটা নিয়ে যে আপনার বঙ্গোপসাগর যে অংশটা বলছি, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে কিন্তু একটা টেনশন আছে যে এই জায়গার আধিপত্যটা কার কাছে থাকবে। এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের রাজনীতির নানাভাবে আমাদের রাজনীতিকে অস্থিতিশীল করছে। সুতরাং এই ভূ রাজনীতি ছাড়া কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনি বুঝতে পারবেন না। এখানে ভারত চাইবে যে তার মানে ভারত ফ্রেন্ডলি একটা সরকার থাক, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র বান্ধব একটা সরকার থাক, এখানে চীন চাইবে যে তার প্রতি সহানুভূতিশীল কিংবা তার পলিসি বাস্তবায়ন করবে এরকম একটা সরকার থাক। এবং আপনি একই অবস্থা দেখবেন শ্রীলঙ্কাতে, একই অবস্থা দেখবেন নেপালে, একই অবস্থা দেখবেন ভুটানে, এবং এটাও কিন্তু হয়েছে, হ্যাঁ। এবং এইটা এই খেলাটা যদি আপনি বুঝতে না পারেন, এবং আমাদের মতো দেশে আপনি দেখবেন যে রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, ইভেন সেলিব্রিটি, আপনি সম্প্রতি দেখবেন যে 2 জন সেলিব্রিটিকে ভারতের তরফ থেকে বলা হয়েছে এরা পাকিস্তানের ISI এর এজেন্ট। আপনি কিন্তু এই রাজনৈতিক যে অস্থিতিশীলতা কিংবা সামগ্রিক অস্থিতিশীলতা, যে এই যে আপনার একটা ধর্মীয় সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে এটা যদি বাংলাদেশ যদি ইসলামিক রিপাবলিক না হয় তাহলে গণহত্যা শুরু হয়ে যাবে, আবার ওদিন ইসকনের পক্ষ থেকে কিন্তু অন্য ভিন্ন ন্যারেটিভ দেওয়া হচ্ছে। সুতরাং রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, তারপরে কলেজের যে এই সব কিছুর পেছনে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ, ভারতের স্বার্থ, চীনের স্বার্থ, এটা কিন্তু আপনাকে খুব সূক্ষ্মভাবে অনেক ঘটনার সাথে মেলাতে হবে। এবং ইতিমধ্যে আপনি ওই দেখবেন যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এগুলোতে কিন্তু আপনার, তারপর নেপাল, হ্যাঁ, এখানে কিন্তু ওই খেলাটা আমরা কিন্তু ওইটারও একটা অংশ হয়ে গিয়েছি। এবং এইটাকে কাউন্টার করার জন্য আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি স্টিল নাও এই দুটো দল কিন্তু বাংলাদেশের 80 থেকে 85% লোককে রিপ্রেজেন্ট করে। তারা যদি আমাদের জাতীয় নানা বিষয়ে মানে তাদের ভিতরে মতভিন্নতা থাকবে, তাদের ভিতরে না তাদের কর্মসূচি নিয়ে ভিন্নতা থাকবে, তাদের ভিতরে ডিবেট থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে আপনি দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কি না হবে, ভারত কিন্তু সেইখানে শুধুমাত্র বিজেপি মিটিং করে নাই, তারা সর্বদলীয় মিটিং করেছে। তা আপনি বাংলাদেশের যেখানে স্বার্থ যে আপনি বঙ্গোপসাগরে আপনি চায়নাকে কতটুকু অ্যাক্সেস দেবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কতটুকু দেবেন, ভারতকে কতটুকু দেবেন, আবার এখানে জাপানের ইন্টারেস্ট আছে, অস্ট্রেলিয়ার ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে কিন্তু এই যে ন্যাশনাল কনসেনসাস না থাকলে এরা কিন্তু আরও বেশি সুযোগ নেবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে যারা আছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।